প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজকে তোমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ঋতুবর্ণন কবিতা আছে, সেটার মূল ভাব তোমাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে দিব। এটা একটা মধ্যযুগের কবিতা, আলাওলের লেখা, তাই আমাদের অনেকেরই এই ভাষা বুঝতে সমস্যা হয়। আজকের মূল ভাবটি যদি তোমরা মনোযোগ দিয়ে শুনো, তাহলে তোমরা সহজেই এই ঋতুবর্ণন কবিতায় আলাওল কী বলছে তোমরা একেবারে পানির মতো বুঝে যাবে। তো চলো আমরা প্রথমে মূল ভাবটা পড়ি, তাহলে আর মনোযোগ দিয়ে তোমরা অবশ্যই শুনবে। যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটি আবার একবার শুনবে, সহজে বুঝে যাবে। আমি প্রথমবার বললেই তোমরা বুঝে যাবে, কারণ আমি অনেক সহজ ভাষায় লিখে দিয়েছি একেবারে। তবে খেয়াল রাখবে, যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আগে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনে ক্লিক করো আর ভিডিওতে একটা লাইক দাও। তারপর শুরু করা যাক। আলাওলের ঋতুবর্ণন কবিতায় আমাদের দেশের 6টি ঋতুর বিভিন্ন রূপ খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তোমরা অবশ্যই জানো আমাদের দেশের ঋতু কিভাবে পরিবর্তন হয় এবং 6টা ঋতু একে অপরের সংস্পর্শে থেকে কিভাবে আসে। একটা ঋতু শেষ হয়ে গেলে অপর ঋতু আসে। আলাওল এই কবিতায় সেই ঋতুগুলো কিভাবে পরিবর্তন ঘটেছে সেগুলো তুলে ধরেছেন। তো চলো দেখি আলাওল কিভাবে এই ঋতুগুলোর বর্ণনা করেছেন। কবি প্রকৃতির রূপ বৈচিত্র্য মানুষের অনুভূতির মধ্যে সম্পর্ক দেখিয়েছেন। মানে এই যে ঋতু পরিবর্তনগুলো হয়, এর মধ্যে মানুষের সাথে কি সম্পর্ক আছে এই ঋতুর, সেটা তিনি এই কবিতার মাধ্যমে বুঝিয়েছেন। কবি প্রথমে শুরু করেছেন বসন্তের নতুন পাতা আর ফুল ফোটা নিয়ে। যেমন বসন্তে সব কিছু নতুনভাবে গজায়, ফুল ফোটে, বাতাসে মিষ্টি গন্ধ ভেসে আসে, ভ্রমরের গুঞ্জন আর কোকিলের গান মানুষের মনকে প্রেমময় করে তোলে। তুমি যদি দেখো যে বসন্তকাল আসলে মানুষ একটু অন্যরকম হয়ে ওঠে। বসন্তকালের সময় গাছে গাছে নতুন পাতা গজায়, চারদিকে কোকিলের গান, ভ্রমরের গান, পাখির গান, মনে হয় যেন চারদিকটা একেবারে সুসজ্জিত সাজানো একটা তোমার বাগানের মতো লাগে পৃথিবীকে। হ্যাঁ, মানে আমাদের দেশকে, যেই দেশে যেই সময় বসন্ত আসে সেই দেশকে তোমার একেবারে সুন্দর সাজানো বাগানের মতো লাগে। এখন এরপরে বসন্তের পরে তিনি গ্রীষ্মের কথা বলেছেন। গ্রীষ্মে প্রচণ্ড রোদে প্রকৃতি শুকিয়ে যায়। আমরা জানি যে গ্রীষ্মকালে প্রচণ্ড গরম পড়ে এবং মাঠঘাট একেবারেই শুকিয়ে যায়, মানুষ ছায়ায় আশ্রয় খোঁজে। তবে চন্দন আর দক্ষিণা বাতাসে কিছুটা শান্তি মেলে। এখানে চন্দন আর দক্ষিণা বাতাসের কথা বলেছে। দক্ষিণা বাতাস বলতে তো তোমরা জানোই যে গ্রীষ্মকালে দক্ষিণ দিক দিয়ে যে বাতাস আছে, সেই বাতাস আমাদের অনেকেই এই বাতাসটা পেতে চায়, কারণ গ্রীষ্মকালে এত গরম যেখানে প্রকৃতির বাতাস অনেকটা শান্তি এসে নেয়। গ্রীষ্ম যদি শেষ হয়ে যায় তাহলে চলে আসে বর্ষা, আর তখনই শুরু হয় মেঘের গর্জন। বৃষ্টি ঝড়ে সব কিছু ভিজিয়ে দেয়। আর মল্লারের সুর আর দাদুরি শিখনি, এখানে মল্লারের সুর আর দাদুরি শিখনি ব্যাঙের ডাকের কথা বলা হয়েছে। তোমরা যদি মল্লারের সুর এবং দাদুরি শিখনি না বুঝতে পারো তাহলে এটা বুঝবে যে ব্যাঙের ডাক আছে না, এটা তোমার বর্ষাকালে বেশি হয়, এই জন্য দাদুরি শিখনি বলা হয়েছে। তোমরা যদি তোমাদের ঋতুবর্ণন কবিতার শব্দার্থগুলো দেখো না, তাহলে তোমরা এই শব্দের কিছুটা কিছুটা অর্থ বুঝে যাবে, সেখানে শব্দার্থগুলো দেওয়া আছে। তো এরপরে দেখো মানুষের আনন্দ এবং প্রেমের অনুভূতি থাকে। বর্ষাকালে কিন্তু মানুষের মনে একটা আলাদা আনন্দ আসে। কেউ কেউ বর্ষা ঋতুকে খুব ভালোবাসে, যেমন অনেকের রেইনি সিজন খুব প্রিয়। তো এখানে সেই রকম বলছে যে মনে আনন্দ এবং প্রেমের অনুভূতি জাগায়। আসলে এর আগে আমি প্রথমে কিন্তু বলেছি যে ঋতুবর্ণন কবিতায় কিন্তু আলাওল ঋতুবর্ণনের সাথে সাথে কিন্তু মানুষের কি সম্পর্ক সেটাও বলেছে। তুমি কিন্তু ভালো করে মনে রাখবে যে এখানে ঋতুবর্ণন কবিতায় ঋতুবর্ণনের পাশাপাশি আলাওল সেই ঋতুবর্ণনের সাথে মানুষের সম্পর্ক কী সেটা বুঝিয়েছে। যেমন এখানে প্রথমে গ্রীষ্মে বর্ণনা দিয়েছে, গ্রীষ্মকালে মানুষের মন কেমন থাকে, বর্ষাকালে কেমন থাকে, এই ধরনের বর্ণনা দিয়েছে। কিন্তু প্রকৃতির সাথে মানব মনের যে সম্পর্ক, এই সম্পূর্ণ বিষয়টাই হচ্ছে ঋতুবর্ণন কবিতা। তো চলো এর পরেরটুকু আমরা পড়ি। এরপরে শরতে, যখন বর্ষা শেষ হয়ে যায়, শরৎ আসে। শরতের আকাশ পরিষ্কার হয়, ফুলেরা রঙিন হয়ে ওঠে আর খঞ্জন পাখির নাচে প্রকৃতি যেন প্রাণ ফিরে পায়। যখন তোমরা দেখবে যে শরতের আকাশ, মানে যখন গ্রীষ্মটা শেষ হয়ে যায় তখন শরৎকাল আসে, আর শরতে আকাশ পরিষ্কার থাকে, রঙিন ফুলেরা রঙিন হয়ে ওঠে। মানে তখন শরতের যে ফুলগুলো হয়, যেমন কাশফুল এবং অন্যান্য ফুলগুলো আছে যেগুলো শরৎকালে ফুটে, মনে হয় যেন প্রকৃতি একেবারে শুভ্রতা ফিরে পায়। মানে সাদা সব কিছু, শরতের আকাশ যেমন পরিষ্কার, সব কিছু সাদা মনে হয়, যেন এইমাত্র সব কিছু ধুয়ে এসেছে। তো এটাই হচ্ছে শরতের প্রকৃতির বৈশিষ্ট্য। এরপরে
আর খঞ্জন পাখির নাচে দেখা যায়, যেমন বৃষ্টির সিজন শেষ হলে এক ধরনের পাখি আসে যারা খঞ্জন পাখি বলে। এরা প্রকৃতির পাতায় পাতায় গাছের ডালে ডালে নাচে, প্রকৃতি যেন প্রাণ ফিরে পায় এমন মনে হয়েছে। এরপরে শরতের পরে আসে হেমন্ত ঋতুর শুরু। হেমন্ত ঋতু সম্পর্কে আমরা সবাই জানি যে হেমন্ত ঋতুতে নবান্ন উৎসব হয়, ধান হয়, কিন্তু এইখানে যতটুকু আলাওল বুঝিয়েছে যে হেমন্ত ঋতু শুরু হয় পুষ্পতুল্য তাম্বুল চিবিয়ে মানুষ আনন্দ পায়। যেহেতু এটা মানুষের সাথে সম্পর্ক, তো মানুষ কি করে সেইটাই আর কি আলাওল এখানে বুঝেছে। হেমন্ত ঋতুতে তাম্বুল চিবিয়ে, তাম্বুল মানে হচ্ছে পান, এই পান কিন্তু আসলে হেমন্ত ঋতু থেকেই শুরু হয়। যারা শীত পর্যন্ত এই পান চাবায়, যারা আর কি পান প্রিয়, বেশিরভাগ মানুষ গ্রামের আমাদের একটু বয়স্ক, তারা পান পছন্দ করে। তো হেমন্ত ঋতুর শুরু থেকেই পানের অনেকটা দাম বেড়ে যায়, এমনকি পান খেতে সবাই ভালোবাসে হেমন্ত ঋতুতে। পুষ্পতুল্য তাম্বুল চিবিয়ে মানুষ আনন্দ পায়, মানে পুষ্পতুল্য বলতে এখানে বোঝা হচ্ছে তোমার এই পান এতটাই তাদের কাছে মধুর, যেমন একটা ফুল যেমন মানুষের কাছে, এমন পুষ্পতুল্য তাম্বুল চিবিয়ে মানুষ আনন্দ পায়। শীতের ত্রাসে সূর্য অস্ত যায়, এরপর আসে শীত। তোমার হেমন্ত ঋতুর পরে যখন শীত আসে, হেমন্তে তো মানুষের ফসল ঘরে কাটা হয়, অনেক কিছু হয়। হেমন্ত ঋতু হচ্ছে মানুষের একটা উৎসবের ঋতু। এরপরে শুরু হয় শীতের আগমন। শীতে তো সূর্য দেখাই যায় না। এখানে আলাওল বলছে যে শীতের ত্রাসে সূর্য একেবারে দ্রুত অস্ত যায়, রাত দীর্ঘ হয়ে যায়। রাত দীর্ঘ হয়ে যায় বলতে শীতকালে রাত কিন্তু একটু বড় হয়, তোমরা অনেকেই জানবে যে শীতকালে রাত বড় হয়। এখানে সূর্য অস্ত যায় আর রাত দীর্ঘ হয়ে যায়, আর দম্পতিদের এই সময়টা একেবারে সুখের হয়। তো তোমরা জানো যারা শীতকালে দম্পতি থাকে, মানে নতুন বিবাহ করেছে অথবা স্বামী স্ত্রী থাকে, তাদের জন্য শীতকালটা কেনই সুখের হয় তোমরা ভালো করেই জানো। এরপরে কাফুর, কস্তুরি আর আলকাত্রার গন্ধে প্রেম আবেগের অনুভূতি আরও তীব্র হয়ে ওঠে। শীতকালে কিন্তু মানুষ একটু বেশি সেন্ট প্লাস এগুলো মারে, হ্যাঁ, সেন্ট কস্তুরি, মানে শীতকালে কেন মারে জানো? শীতকালে সবারই একটু সেন্ট এগুলো একটু বেশি পছন্দ হয়, কারণ তখন গন্ধটা একটু বেশি ছড়ায়। গরমকালে আশেপাশে একটু ছড়ায় না, কম ছড়ায়, কিন্তু শীতকালে এই গন্ধটা, আলতার গন্ধ, কস্তুরি, কাফুর, এগুলো সুগন্ধি। তখনকার সময় এই সুগন্ধিগুলো ব্যবহার করা হতো। আমরা এখন যারা সেন্ট বলি, তো এই সেন্ট ব্যবহার করি না আমরা, সেগুলো আর কি ওরা আগের দিনে এগুলো ব্যবহার করতো। কর্পূরটা তখনকার সময় তো এতটা আর কি আধুনিক যুগের কিছু ছিল না, তখনকার সময় এগুলো ব্যবহার করতো মানুষ। তখন এগুলো থেকে অনেকটা সুগন্ধি ব্যবহার হতো, আর শীতের দিনে ব্যবহার করতো, এই জন্য কবি শীতের কথা বলছে। এইভাবে তোমার শীতের গন্ধে প্রেম এবং আবেগের অনুভূতি আরও তীব্র হয়। মানুষের মনে এই ঋতু পরিবর্তনের সাথে সাথে মানুষের মনের যে পরিবর্তনটা হয় তোমরা বুঝলে। কবি প্রকৃতির সৌন্দর্যকে মানুষের মনের অনুভূতির সাথে মিলিয়ে দিয়েছেন, যে পুরো কবিতাটি যেন প্রকৃতির একটা রূপ আর মানুষের আবেগের একটা সুন্দর সমাহার। যেমন প্রকৃতি যেভাবে পরিবর্তন হয়, মানুষের মনের পরিবর্তন প্রকৃতির সাথে সাথে হয়। তো আলাওলের এই ঋতুবর্ণন কবিতাটার মূল ভাব তোমরা সহজেই বুঝতে পারছো। এর থেকে আর কীভাবে সহজে বোঝাবো বলো? তো যদি তোমরা এরপরও যদি আরেকবার প্রয়োজন হয় বোঝানোর, তাহলে তোমরা ভিডিওটি আরেকবার পুনরায় দেখো, তাহলে তোমরা সম্পূর্ণ বুঝে যাবে। আর এখন তোমরা সৃজনশীল সহজেই লিখতে পারবে, কারণ ঋতুবর্ণন কবিতা আলাওল এতটুকুই বলেছে, যদিও ওটা ছিল মধ্যযুগীয় কবিতা। তোমরা এখন ক্লিয়ারলি বুঝতে পেরেছো। অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবে, আর চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখাবো অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ।